হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি রবিবারে ভর্তি হয়েছিলাম, আগের দুইটা ক্লাস পাই নাই। রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। জি জি বুঝতে পারছি স্যার। যে আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে কি, ওই যে কালি লিনাক্স বলতে মানে কি একটা অ্যাপের কথা বলছিলেন না, ওটা আমি ইনস্টল দিছি, কিন্তু হচ্ছে যে আহ, কি জানি বলে ওটা, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি একটা বক্স আছে না, বলছিলেন যে ভিএফএক্স বক্স, ওই টাইপের, ওইটাই আমি নিতে পারতেছি না কি। ভার্চুয়াল বক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কিভাবে নিব এটা? ক্লাস স্যার দেখে নেন আপনি। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি তো র্যামটা কিনতে পারি না, তো কালকে কিনছি। তা আমি আজকে স্যার ইনস্টল দিছি, আমার ইনস্টলটা সঠিকভাবে হয়েছে নাকি একটু দেখে দিতেন যদি। আপনি টুলস রান করে দেখেন বা কালি লিনাক্স রান করে দেখেন কোন এরর করে কিনা। ব্রাউজার রান করেন, আপনি নিজেই এরর করে না স্যার, যেমন আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। না তাহলে ঠিক আছে। ভাইয়া আমি তো এই লিনাক্স ডাউনলোড করছি, তো সেটিং করতে যায় ইরো লেখা উঠতেছে, একটু স্ক্রিনটা শর্ট শেয়ার করবো নাকি? হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার এরর আসতেছে ওটা দেখি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া সবাই দেখি কাজ করতেছে, আমি আসলে অফিস থেকে 9:30টায় আসছি। মানে কি যে এক অবস্থা। হ্যাঁ চাকরিজীবীদের অনেক টাফ হয়ে যায় কোর্সটা করতে। যে আসলে এই কারণে আসলে মানে এই জন্য জিজ্ঞাসা করলাম যে আমাদের জন্য আসলে কি যে সমস্যা হবে। আমি এখানে যাব। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি শেয়ার দিয়েছেন। এই লেখা আসতেছে। আপনি স্ক্রিন শেয়ার দেন, ফুল স্ক্রিন। কিছু দেখাচ্ছে না আমার এখানে। আসেনি? হ্যাঁ এখন এসেছে। তো এখন এখানে তো যেতে হবে, এই যার পরে এই লেখা আসলো, ইয়েসে দিলাম। আপনি এখানে এই সেটআপে এসেছেন কেন? ভার্চুয়াল বক্সে যান। স্যার উনি বুঝে না। হ্যাঁ। ভার্চুয়াল বক্স তো হ্যাঁ এই তো ইম্পোর্ট বাটনে ক্লিক করে এই কালি লিনাক্সের ফাইল যেটা ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট, জি তো হলুদ হলুদ বাটনটাতে ক্লিক করেন। যেটা ডাউনলোড করেছিলেন কালি লিনাক্স, শুধু সেটা সিলেক্ট করবেন। কোথায় ডাউনলোড হয়েছিল? এটা না, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া, বলছিলাম আমাদের কুইজ কি স্টার্ট হয়ে গেছে? না কুইজ দেয়া আছে আপনাদের সাইটেই, আপনারা চাইলে এখন দিতে পারেন বা পরেও দিতে পারেন। কিছু মানে উলট পালট হবে, কারণ পিছনের দিকে কয়েকটা ক্লাস সামনে নিয়ে এসেছি তো। ভাইয়া উনি কালি লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড দিয়েছে, বাট ভিএম বক্সের হচ্ছে ভার্সনটা নামাননি আর কি। নামে আইওসিডি দিছি ওটা। হ্যাঁ আপনি ভিএম ভিবক্স এডিশন যেটা, সেটা ডাউনলোড করেন, ঠিক আছে? ওটা খুবই আইএসও সহজ। ফাইল দিয়েও দিছি আমি। আইএসও ফাইল দিয়েও হবে, তাহলে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে আর কি। হ্যাঁ আপনার নিজে থেকে সব সেটা। ওইটা আবার একটু জটিল, বাট যদি বুঝে তাহলে ইজিলি ইনস্টল করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের ক্লাসে আপাতত দরকার নেই। অ্যাসাইনমেন্ট দেইনি, আজকে দিব, আজকে ক্লাসে। ভাইয়া আপনি এক কাজ করতে পারেন, ওই ইউটিউব দেখে তারপর পেন ড্রাইভে বোটেবল করে এটা ইনস্টল করতে পারেন। এটা এভাবে তো ভাইয়া ওপেন হবে না কালি লিনাক্স। তা এটা না হলে আমাদের যে আমাদের গ্রুপে যারা আছে এদের ভিতরে যে কোনো যারা যে পারে যে কোনো একজন একটু লিংক শেয়ার দিলে ভালো হতো, তার সাথে যোগাযোগ করে একটু হ্যাঁ জিনিসটা কমপ্লিট করে নিতাম।
আচ্ছা আচ্ছা, তো যদি দেখা কারোর যায় হ্যাঁ হ্যাঁ এখন সবাই যদি মনে করেন যে আপনি দেখা যদি কমপ্লিট করতে যায়, দেখা যায় আমাদের ক্লাসের সময় একটু মুশকিল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ সময় একটু কম পাওয়া যায়। আর সেরকম যদি অভিজ্ঞ একজন থাকে গ্রুপের ভিতরে, এই জিনিসটা যদি একটু তার নাম মানে প্রোফাইল লিঙ্কটা একটু দিলে আমরা একটু হয়তো যোগাযোগ করতাম, করে যার যে সমস্যা হয়তো সমস্যা সমাধান করা যেত। হ্যাঁ, এটা আপনারা নিজেরা ফেসবুকে আপনি কোশ্চেন করে দেখবেন মেসেঞ্জার গ্রুপে, যদি কারোর সময় হয় আপনাকে হেল্প করে দিবে। ভাই এরকম কেউ আছে নাকি, একটু বললে ভালো হইতো। ভাই আপনি প্রথম ক্লাসটা দেখেন, প্রথম ক্লাসটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম ক্লাসটা স্যার ভালোভাবে দেখাই। আমি সব তো দেখছি, কিন্তু আমি যে সিটিং করতে যে এটাও দেখাই যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আপনার আইএসও ফাইল তো ভাইয়া, আপনার আইএসও এই ফাইল যে তো ওইটা দিয়ে আমি ইনস্টল করতে পারি। হ্যাঁ, আমি প্রোফাইল লিংকটা দিব না, আপনি আমার সাথে জি যোগাযোগ জি করেন, ভাই, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রফিকুল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আপনার কি এরর আসে দেখে। হ্যাঁ স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন। স্যার আমাকে তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। শিখন থেকে দিবে, যে গুগল ফর্ম দিয়েছিল ওটা আপনি ফিল আপ করেছিলেন গুগল ফর্মটা? হ্যাঁ, আমি ফর্ম ফিল আপ করেছি তো। সেটা ওকে করেন দেন রফিক ভাই, আপনি এটা ওকে করেন, সেটিংসে দেন এটা, ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড, এখানে ক্লিক করেন, নিচে নিচে একদম নিচে, হ্যাঁ এই আইকনটার উপরে ক্লিক করেন। সিস্টেম সেকশনে গেলেন, সিস্টেম উপরে বাম পাশে এক্সিলারেশন, এই উপরে ট্যাবের পাশে যেটা, হ্যাঁ। এটার এই প্যারা ভার্চুয়ালাইজেশন ইন্টারফেসে ক্লিক করেন তো দেখুন, এরোটা যাচ্ছে না তো। না না, এখানে হবে না, এরর করবে, এটা এরর করবে। আপনার এই অ্যালার্ট যেটা দিচ্ছে এখানে নিচে, এটা আপনার দূর করতে হবে। এখানে ক্লিক করেন, দেখেন প্রসেসরে ক্লিক করেন তো, প্রসেসরটা দেখুন, ইন্টারফেস আলাদা তো, এই যে মাঝখানে প্রসেসর, না মাদারবোর্ড, না এটার অপশনটা এখানে দেখতে পাচ্ছি না। আপনি এটা ভালো হয় আপনি ইউটিউবে ম্যাকের জন্য এটা সার্চ দিয়ে দেখেন। আমি ম্যাকে কখনো ইউজ করিনি তো, তার কারণে বলতে পারছি না আপনার এই সেটিংসটা কোথায় আছে। ঠিক আছে, আপনি জাস্ট এই ইররটা মানে ওই এক্সিলারেশনটা অফ করে দিলে আপনার ইররটা চলে যাবে। ঠিক আছে, যে এখানে নিচে যে অ্যালার্টটা যেটা শো করছে আর কি, ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড, ওই লেখাটার প্রবলেম হচ্ছে আপনার এই সিস্টেমের এখানে এটা ঠিক ওটা অফ করে দিতে হবে, কিন্তু ওই লেখাটা এখানে শো করছে না। ম্যাকের মানে ইন্টারফেস আলাদা তো। আচ্ছা আমিনুর রাসেল সোহাগ ভাই, ক্লাসে জরুরি না থাকলে কেউ আনমিউটই করবেন না, কেমন? আমার একটু দরকার ছিল। দেখেন কি প্রবলেম। ভাই আমি চাইছিলাম যে লিনাক্সে কোড ব্লকস ইনস্টল দিতে, কিন্তু এটা আইএসও ফাইল নামছে, পরে আর ইনস্টল দিতে পারতেছিলাম। কোড ব্লকস এটা তো আমাদের কোর্সের আলোচ্য বিষয় না। আপনি এপিটি ইনস্টল বা এপিটি সার্চ দিয়ে দেখেন, এটা চলে আসবে। নাকি আপনি অন্য কিছু বলতে চাচ্ছিলেন? এইটাই আমি চাইছিলাম একটু ইনস্টল দিতে, তাহলে উইন্ডোজ ইউজ একবার ছেড়ে দিতাম লিনাক্সের উপর। ওটা আপনি ইউটিউব দেখে নিন, কালি লিনাক্সটা সেটআপ দিতে পারেন কিনা সেটা দেখেন। এখানে নুরুল শুভ ভার্চুয়ালাইজেশন, এক মিনিট বলে নি, ভার্চুয়ালাইজেশন এনাবলের ওখানে বিশেষত্বটা কি, এক একটা ডিভাইসের মানে ডেল, এইচপি, আসুস এক একটার এক এক রকম ভাবে করতে হয়। ঠিক আছে, তো ওটা ওভাবে আমার একটা ডিভাইসে দেখানো সম্ভব না। আপনি
আম, এটাও ইউটিউবে দেখে নিলে ওখানে ওরা ক্যামেরাতে খুব সুন্দরভাবে জিনিসটা দেখায়। ওটা আপনারা যখন কম্পিউটারটা অন করবেন, মানে অফ করে রিস্টার্ট দিয়ে ওই অন করার সময় এই সেটিংসে গিয়ে করতে হয়, ঠিক আছে? ওটা লাইভ ক্লাসে দেখানো পসিবল হয় না, আপনি ইউটিউব করে নেবেন। হ্যাঁ, কে জানি একটা কোশ্চেন বলছিলেন? জি ভাই, আমি বলছিলাম হ্যাঁ, ভাই, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। ওই যে ভার্চুয়াল বক্সে লিনাক্স, কালি লিনাক্সটা নিয়েছি, এরপরে স্টার্ট দিব কিভাবে ভাই এখান থেকে? সবুজ রঙে স্টার্ট লেখা একটা বাটন আছে, দেখুন। জি, তারপরে? ওটাতে ক্লিক করেন, জাস্ট স্টার্ট হয়ে যাবে। আপনি গত ক্লাসে ছিলেন? জি না, আমি 2টা ক্লাস মিস করছি। এই যে একটু রেকর্ড দেখে নেন, কেমন? রেকর্ড দেখে নিলে বেটার হয়। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, কি প্রবলেম? আমার সেটিংসটা একটু দেখতেন যদি ভাইয়া। কোনো এরর শো করে? একটু দেখেন ভাই, আমি বুঝতেছি না জিনিসটা। না, এরর শো করলে আপনার ওখানে কোনো অ্যালার্ট দেখাবে, সেটা না থাকলে স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নেই। যাদের জরুরি তাদেরটা দেখা ভালো, কেমন? যদি আপনার ওটা রান না করে কালি লিনাক্স, দেন আপনি শেয়ার দেন স্ক্রিন। হ্যালো। হ্যাঁ, বলুন। আচ্ছা ভাই, আমাদের কি সেকেন্ড ক্লাসে কোনো কুইজ দিচ্ছেন? সেকেন্ড ক্লাসে কুইজ একটা আছে, ই শিখনের ওই ওয়েবসাইটে গিয়ে দেখেন, ওখানে পাবেন। ওটা আমি আগেই কোশ্চেন সেট করে দিয়ে রাখা তো, আমার নতুন করে দেয়া। ওকে ভাই। এটা স্টার্ট দেন, দেখেন কোনো এরর আসে কিনা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া চিনতে পাচ্ছেন? না, মানে ভাইয়া অনেক লেট হয় স্টার্ট হইতে। আপনার কম্পিউটারের কনফিগারেশন কম, এজন্য হতে পারে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলুন। জি ভাই, আমি নাদিম বলছিলাম। হ্যাঁ, আপনার প্রিভিয়াস কোর্সে ছিলাম আর কি। তো কালি লিনাক্স নিয়ে তো মোটামুটি একটা স্ট্রাগল আমার করতে হয়েছে আর কি। তো এই জন্য বলতে চাচ্ছিলাম যে এই সংক্রান্ত কোনো ঝামেলায় কেউ যদি হেল্প চায় আর কি, যথাসাধ্য চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আচ্ছা, ধন্যবাদ। ভাই আমার অল ঠিক আছে তো না ভাইয়া? আপনার স্ক্রিন না দেখলে তো বুঝতে পারছি না। আসুক, কালি শো করছে, আমাদের এখানে দেখাচ্ছে। আপনি ফুল স্ক্রিনটা শেয়ার দেন, শুধু ভার্চুয়াল বক্সের এই পেজ ওপেন হয়ে আছে। মার্জুক ভাই, কিছু বলুন। আপনার এটা তো দেখা যাচ্ছে না কিছুই। হ্যাঁ, ক্লাসটা শুরু করেন। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা দিচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা পরে আবার দেখবো। আমরা আমাদের ক্লাসের স্ক্রিন আলোচনায়। শেয়ার করে স্যার। হ্যাঁ, কি প্রবলেম আগে এটা বলে দিন। আমি আমার একটা ইরর দেখাচ্ছে, যেখানে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, দেন। স্যার, এই যে আমি যখন কালি লিনাক্স এখানে ইনপুট দিতে যাচ্ছি, কিন্তু আমার এই ইররটা আসতেছে একটু। হ্যাঁ, ফাইল ওটা হলুদ বাটনটাতে ক্লিক করুন। হ্যাঁ, হলুদে ক্লিক দিচ্ছি। এটা যখন আমি দিচ্ছি তখন এই ইররটা দেখাচ্ছে। ডিটেইলস ক্লিক করে দেখুন, ডিটেইলস। বুঝেছি যে এখানে এই ওকে বাটনের উপরে ডিটেইলস এর লেখাটা। ওকে, আপনার ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয়েছে কিনা, বা কোনো চেঞ্জ করেছিলেন নাকি? চেঞ্জ বলতে আমি ওই 2বার ডাউনলোড করছি, তো মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। মানে কোনো ফাইল মিসিং আছে হয়তো, দেখেন। আচ্ছা, এটা পুনরায় ডাউনলোড দিতে হবে নাকি? হ্যাঁ, টরেন্ট দিয়ে ডাউনলোড দিয়ে দেখেন। টরেন্ট দিয়ে অবশ্য ডাউনলোড দিয়েছি পুরোপুরি, দিয়ে আমি কপি নিয়ে আসছি এখানে টরেন্ট থেকে। সেই ফাইলটা তাহলে সিলেক্ট করেন, যেটা টরেন্টে ডাউনলোড করেছিলেন ওটা। আচ্ছা, টরেন্টে ডাউনলোড এটা ক্যান্সেল করে নেন। কালি লিনাক্সের ভিবক্স এডিশন যেটা, এটা নরমালি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না। ওইটার ওই গ্রুপ সেটিংস যেটা, ওই মেইন
অপারেটিং সিস্টেম যে ফাইল ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়। আপনি যদি আইএসও ফাইলটা সেট আপ দিতেন তো ওখানে আপনার আগেই জিজ্ঞেস করতে আপনি ইউজার নেম পাসওয়ার্ড কি দিবেন, সেখানে আপনি আপনার ম্যানুয়ালি একটা সিলেক্ট দিতে পারতেন। কেমন ডাউনলোডে যেটা আছে এই ডাউনলোড অপশন থেকে এটাতে এইভাবে আসলো দিলে এখন ছাড়াই দিলে দেখা যাক কি হয়। ক্লিক করেছেন? না ক্লিক করিনি। হ্যাঁ ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে ক্লিক করেন দেখি। আচ্ছা। হ্যাঁ এগ্রি দেন। এগ্রি। র‍্যাম চেঞ্জ করে নাই এই যে র‍্যাম টু আপনি পরেও চেঞ্জ করতে পারবেন। র‍্যাম স্টার্টের আগে হ্যাঁ আপনার এটা ঠিক আছে, এবার চলে আসবে। 5 মিনিট বলেছে, 15-20 মিনিট লাগবে হয়তো। আপনার আর কিছু করা লাগবে না, এটা সেট আপ হয়ে অটো হয়ে যাবে। ঠিক আছে জি স্যার আমার প্রবলেমটা একটু দেখবেন। আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো, অথবা আপনি মেসেঞ্জারে কারোর সাথে কন্ট্যাক্ট করে নিন, সেটা বেটার হয়। কেমন? আমরা আমাদের আজকের ক্লাসটা আলোচনা শুরু করি, কারণ অনেক কন্টেন্ট তো আমরা যদি আলোচনা। ঠিক আছে ভাই আমি এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারিনি। যে গুগল ফর্ম দিয়েছিল এই শিখন থেকে ওটা জি আমি তো পাই নাই। আচ্ছা কারো কাছে লিংকটা থাকলে একটু চ্যাটে দিয়ে দেন গুগল ফর্মের লিংকটা। ঠিক আছে, তো আমাদের আজকে যে ক্লাসটা, গতদিন আমরা লিনাক্স নিয়ে হালকা একটু আলোচনা করেছিলাম, লিনাক্সের বেসিক কিছু কমান্ড নিয়ে নাড়াচাড়া করেছিলাম। আমাদের আজকে যে ক্লাসটা, এখানে আমরা মূল আলোচনাটা করবো হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আর কি, কম্পিউটার নেটওয়ার্ক। এই যে আমরা এই যে জুমের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করছি, এটা আসলে কিভাবে যাচ্ছে বা কিভাবে কাজ করছে, এগুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। কারণ কি, আমরা যখনই হ্যাকিং, রিয়েল লাইফে হ্যাকিং এর কাজ করতে যাব, বাইরের কোনো ক্লায়েন্ট, সেখানে সবই কিন্তু আমার এই নেটওয়ার্ক দিয়েই হচ্ছে, তাই তো? বা অনেক সময় আপনাকে শুধুই নেটওয়ার্ক সিকিউরিটি যেটা, এটার কাজ করতে হতে পারে। তো তখন অবশ্যই আপনার নেটওয়ার্কিং এর ধারণাগুলো কাজে লাগবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বেটার হয়, যাদের অলরেডি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম, অলরেডি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো আছে, অভিজ্ঞতা আছে, তাদের খুবই প্লাস পয়েন্ট হবে। আর যাদের একদমই অভিজ্ঞতা নেই, তাদের বেটার হয় আরো কিছু আপনি বই পড়তে পারেন নেটওয়ার্ক নিয়ে। আমি যথেষ্ট পরিমাণ আলোচনা করব আমাদের কোর্স রিলেটেড যতটুকু প্রয়োজন সেটা বোঝানোর জন্য। তারপর আপনি যদি অ্যাডিশনাল কিছু স্টাডি করেন বেটার হয়, কারণ নেটওয়ার্ক জিনিসটা খুবই বিশদ একটা বিষয়। ঠিক আছে, তো এই যে আমরা এই যে জুমের মাধ্যমেই মিটিং করছি, বা আমি একটা ইমেইল কাউকে সেন্ড করতে চাচ্ছি, সেই ইমেইলটা আসলে কিভাবে পাস হয়, বা এই যে তথ্যগুলো কিভাবে আমার কাছে সেন্ড হচ্ছে, জিনিসটা মূলত একটা প্যাকেট আকারে জিনিসগুলো পাস হয়ে থাকে। প্যাকেট জিনিসটা কেমন, আমরা দোকান থেকে চিপস কিনে খাই, চিপস গুলো তো কি হয়, একটা সবুজ রঙের প্যাকেট, তার একটা প্যাকেটের ভিতরে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আলু ভাজাটা কি একটা প্যাকেটের ভিতরে থেকে যাচ্ছে। তেমনি এই যে আমি আপনার সাথে যোগাযোগ করছি, আমি আপনাকে এই যে আমি অডিও মেসেজটা যেটা পাঠাচ্ছি আপনার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমার রিয়েল টাইমে আমার এই তথ্য যে এই যে আপনার স্ক্রিন শেয়ার যেটা দিয়েছি, সেইটা এরকম চিপসের প্যাকেটের মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ভাগ হয়ে যাচ্ছে। আমার শব্দগুলো যেখানে এখান থেকে যে যাচ্ছে, সেটা ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ভাগ হয়ে যাচ্ছে। সেই প্যাকেটটা আপনার কম্পিউটারে পৌঁছাচ্ছে জুম অ্যাপস এর মাধ্যমে, বা আপনি ফেসবুকে একজনকে মেসেজ পাঠাচ্ছেন, সেটাও কি হচ্ছে, আপনি একটা বড় 5 লাইনের একটা কবিতা লিখে পাঠাচ্ছেন, 5 লাইনের কবিতাটাই কম্পিউটারের অভ্যন্তরে একদম ভিতরে এটা কি হচ্ছে, এই এরকম সুন্দর ছোট ছোট চিপসের প্যাকেটের মতো ভাগ হয়ে যাচ্ছে। এরপর সেটা ফেসবুকের সার্ভারে যাচ্ছে, ফেসবুকের সার্ভার থেকে ঘুরে দেন আপনার ফ্রেন্ড, আপনি যাকে কবিতাটা পাঠাচ্ছিলেন, তার কাছে ওই প্যাকেটগুলো একটা একটা করে সেন্ড হচ্ছে। এটা একদম কোর মেকানিজম বা মূল মেকানিজম যেটা আর কি। ঠিক আছে, তো এই প্যাকেটটার ভিতরে আসলে কি কি থাকে দেখুন। প্রথমেই প্যাকেটের ভিতরে ভার্সন জিনিসটা থাকছে, যে টিসিপির কি ভার্সন ব্যবহার করে আপনার তথ্যটা সেন্ড হচ্ছে। না হলে এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো না থাকলে যেটা হবে, ওই পাশে আমার তথ্যটা যে নিচ্ছে বা পাচ্ছে, একটা চিঠি আমি একজনকে সেন্ড করছি, এখন চিঠিতে আমি প্রেরকের নাম বা ভিতরে সম্ভাষণ কিছুই দিলাম না, সে অপর পাশে মানুষটা কি পড়ে বুঝতে পারবে? না, পারবে না। তো এই জন্য টিসিপি প্যাকেট আমরা যেটা সেন্ড করি ইন্টারনেটের মাধ্যমে, আমরা তো এখন আর চিঠি আদান প্রদানের যুগে নেই, আমাদের ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাঠাতে হচ্ছে। তো এখানে যেটা পাঠাচ্ছি সেখানেও অ্যাডিশনাল বিভিন্ন ইনফরমেশন
দিয়ে রাখতে হচ্ছে। আমি কি লেংথ টোটাল কি হচ্ছে সেটা আমার উপস্থাপন করতে হচ্ছে। এখানে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা চিঠিতে যেটা উল্লেখ করতাম, প্রেরক এবং প্রাপক, সেন্ডার এন্ড রিসিভারের যে একটা অ্যাড্রেস আমরা উল্লেখ করতাম, সেই সেম জিনিসটাই আমাদের যে নেটওয়ার্কে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে তথ্য পাঠাচ্ছি সেখানেও কি আমার উল্লেখ করতে হচ্ছে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এজন্য যে আমরা উল্টাপাল্টা হ্যাকিং এর চেষ্টা করলে, আমরা এই দেখুন হ্যাকিং এর যে কমান্ড গুলো পাঠাচ্ছি, একটা চেষ্টা করছি কারো ফেসবুক হ্যাক করার চেষ্টা করছি, সেখানেও আমার কিন্তু ডাটা প্যাকেট সেন্ড হচ্ছে, সেই প্যাকেটের ভিতরে সোর্স অ্যাড্রেস কিন্তু থেকে যাচ্ছে। তার মানে এই প্যাকেট গুলো ঠিক মতো যদি অ্যানালাইজ করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন কিন্তু সহজেই আপনি যে হ্যাকার, আপনি হ্যাকিং এর চেষ্টা করেছেন সেটা কি খুঁজে বের করা সম্ভব হবে। কারণ প্রতিটা প্যাকেটেই কি চিঠির যে ঠিকানা লেখার মতো এখানে ঠিকানাটা লেখা থাকছে। তো যাই হোক, আমাদের এই প্যাকেটটাতে শুধুই যে অ্যাড্রেস বা ঠিকানা লেখা থাকে তা না, এটার পোর্ট নাম্বার কি আমি একটু পরেই আপনাদের ব্যাখ্যা করছি। তো এই কি পোর্ট নাম্বার, কত পোর্ট নাম্বারে পৌঁছাবে সেটা আমাদের উল্লেখ থাকছে। একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে এই জিনিসটা উল্লেখ থাকে। কারণ আপনি চিন্তা করুন, আপনি একটা মেসেজ পাঠাবেন বা একটা ছবি পাঠাবেন, ছবিটা 10 মেগাবাইট সাইজের, পুরো 10 মেগাবাইট কিন্তু একবারে আপনার ইন্টারনেটের দিয়ে আপনার যাবে না, তাই তো? পুরো 10 মেগাবাইটের একটা ছবি একবারে আপনার ইন্টারনেট দিয়ে পাস হবে না। সেটা কি হয়, ভেঙে একদম ক্ষুদ্র ক্ষুদ্র, মনে করুন 32 বিটেরই এরকম প্যাকেট আকারে সেন্ড হচ্ছে। এখন আপনি চিন্তা করুন, ছবিটা এরকম 10টা টুকরা করলেন, আপনি নিজে যদি 10টা টুকরা করেন, এখন 10টা টুকরা যদি আপনি ঠিক মতো আবার একটা নির্দিষ্ট ক্রমে বসাতে না পারেন, আপনি কি আগের ছবিটা পাবেন না। তো এই যে আমরা ইন্টারনেটে তথ্য পাঠাই, সেখানেও একটা সিকোয়েন্স নাম্বার থাকে। সেই সিকোয়েন্স নাম্বার ধরে ওই পাশে আমি যাকে তথ্যটা পাঠাচ্ছি সেই প্যাকেটগুলোর সিকোয়েন্স বা সিরিয়াল নাম্বার মতো একটা মিলিয়ে পুনরায় সে ওখানে আমার ফেসবুকে একটা ছবি পাঠালাম, ওই পাশে আমার যে ফ্রেন্ড আছে তার কাছে পুনরায় ছবিটা কি আবার রিজেনারেট হচ্ছে তার কম্পিউটারে। ঠিক আছে, এরপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বারের একটা বিষয় থাকে। এটার অ্যাপ্লাইও আমরা দেখবো, আমরা একটু পরেই প্রোটোকল যখন করব, টিসিপি আইপি প্রোটোকল বা আমরা নেটওয়ার্ক হ্যাকিং এর কাজগুলো যখন করব, তখন আমরা দেখব যে এই জিনিসগুলো আমাদের নিজেরা কন্ট্রোল করতে পারি, এবং এইগুলো ব্যবহার করেও এই যে ভিতরে যে তথ্যগুলো এগুলো ব্যবহার করেও হ্যাকিং এর কাজ আমরা কি করে থাকতে পারি। এটা হচ্ছে একদমই কোর কনসেপ্ট যে ইন্টারনেট কি আমাদের একটা প্যাকেট আকারে সেন্ড হচ্ছে। ভালো কথা। এখন এই যে আমরা ইন্টারনেট তথ্য পাঠাই, এই জিনিসটা মূলত একটা প্রোটোকল বা একটা চুক্তিনামার মাধ্যমে জিনিসটা পাস হয়ে থাকে, সেটার নামই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি। জিনিসটা কেমন, এখন আমি আপনাকে একটা ছবি পাঠাতে চাচ্ছি, আমি ছবিটা এই 10 টুকরো করেই 10 মেগাবাইট একটা ছবি, সেটাকে 10 খণ্ড করে আমি আপনাকে সেন্ড করলাম, কিন্তু কোনো প্রোটোকল না মেনে যেমন ইচ্ছা তেমন করে সেন্ড করলাম। দিন শেষে কি হবে, আপনার কাছে কিন্তু ছবিটা দেখা গেল পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ এই যে আমি আপনার সাথে আমরা রিয়েল টাইমে এই যে জুমের ক্লাস করছি, মিটিং করছি, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সরাসরি আপনি যদি রাজশাহীতে থাকেন বা বগুড়াতে থাকেন, সরাসরি কিন্তু আমার ঢাকা থেকে বগুড়া এটা সেন্ড হচ্ছে না। আমার থেকে এই তথ্যটা, ইন্টারনেটের এই তথ্যটা আগে যাচ্ছে, মনে করুন ঢাকা বা পুরো বাংলাদেশের ইন্টারনেট কন্ট্রোল হচ্ছে যেখানে বা আদান প্রদান হচ্ছে যেটা সাবমেরিন কেবল, সেখানে যাচ্ছে, সেখান থেকে ঘুরে হতে পারে আমার এই ছবিটা, আমি আপনাকে এই যে জুমে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা নেদারল্যান্ড ঘুরে দেন আপনার কাছে যাচ্ছে বা সিঙ্গাপুর ঘুরে দেন আপনার কাছে যাচ্ছে। তো পুরো এটা আলোর গতিতে হয়, তো খুবই দ্রুত হয়, আমাদের এত সহজে এটা আমাদের চোখে পড়ে না বা আমরা অনুভব করতে পারি না, কিন্তু খুবই দ্রুত আমাদের তথ্যটা কি আদান প্রদান হচ্ছে। তো আমি যদি এরকম প্রোটোকল না মেনে, যেটা উদাহরণ দিচ্ছিলাম যে এরকম একটা ছবি পাঠালাম কিন্তু কোনো সিকোয়েন্স নাই, নিজে যাচ্ছে তাই ভাবে একটা প্রোগ্রামিং করে আমি সেন্ড করে দিলাম, দিন শেষে কি হবে, তথ্যটা আপনার কাছে সেন্ড হবে না। তো এই জন্যই একটা চুক্তি বা একটা নির্দিষ্ট কিছু শৃঙ্খলার একটা বিষয় আছে, সেই জিনিসটা ডিফাইন করা থাকে আমাদের ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে। এটা কি একটা সেট অফ রুলস বা কিছু নির্দিষ্ট নীতিমালা এখানে উল্লেখ থাকছে আর কি। ঠিক আছে, জিনিসটাকে আমরা কিছু নীতিমালা, যে আমি এটা এইভাবে সেন্ড করতে পারবো, এটা এই করতে পারবো, আমি বলছি যে আমাদের কেমন করতে পারবো। ঠিক আছে,
তো এইটার নীতিমালার একটা বিষয় আমাদের লাগে, সেটা হচ্ছে IPv4 বা আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস নামটার সাথে কেউ কেউ হয়তো পরিচিত থাকতে পারি। এই জিনিসটা কি? এই যে আমি আপনাকে একটা আপনি বগুড়াতে থাকেন, আপনি চিটাগাঙে থাকেন, আমি ঢাকা থেকে আপনাকে একটা ছবি সেন্ড করছি বা একটা গান, একটা অডিও সেন্ড করছি। এখন আপনার ঠিকানা তো আমি জানি না, আমার মন চাইলো আমি এরকম অনলাইনে এটা আপলোড করে দিলাম, এটা কি আপনার কাছে পৌঁছাবে? পৌঁছাবে না। তো এটা ঠিক কিভাবে পৌঁছাতে পারে তার জন্য একটা রুলস এরকম আছে, বা সেটা কি আইপি অ্যাড্রেস বা আপনার ঠিকানা বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা V4 মানে হচ্ছে এটা মানে 4 অক্টেট 4 বিট ব্যবহার করা হচ্ছে এখানে। তো বিষয়টা এমন, একটা এক্সাম্পল দিই, যদি আমরা আইপি অ্যাড্রেস গুলো কেমন হয়ে থাকে। একটা আইপি অ্যাড্রেস ধরুন 192.168.0.1, এটা একটা আইপি অ্যাড্রেস। আবার আরেকটা আইপি অ্যাড্রেস 10.0.10.2, এটাও কি একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ। এটা কি বলছে? একদম পিন পয়েন্ট করে আপনার একটা ঠিকানা বলছে। আমি আরো একটা এক্সাম্পল দেখাই। আমি রিয়েল লাইফে যদি আমার আইপি অ্যাড্রেসটা আপনাদের আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি একটা ভিপিএন অন করে রেখেছি, তার কারণে আমার অরিজিনাল আইপি অ্যাড্রেসটা দেখতে পাবেন না। কিন্তু দেখুন আমার এখানে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে 147.135.1.113। আমি এটা ভিপিএন অন করে রেখেছি বলে আমাকে বাংলাদেশ না দেখিয়ে ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে। তো সাপোজ আমি ইউএসএ তেই থাকি, এটাতে কি হচ্ছে, আমি এই যে একটা ওয়েব সার্ভার, এই যে dnsleaktest.com, এই ওয়েব সার্ভারে একটা তথ্য যে পাঠাচ্ছি, ওই যে বলেছিলাম না নেটওয়ার্ক প্যাকেট আকারে যাচ্ছে, সেই প্যাকেটের ভিতরে আমার একটা ঠিকানা লেখা থাকছে। সেই ঠিকানাটাই কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু আমি ভিপিএন সার্ভিস ব্যবহার করেছি, তাতে কি হচ্ছে, ভিপিএন এর নিজস্ব যে সার্ভার সেটা ঘুরে আমার প্যাকেটটা যাচ্ছে, যার কারণে এই আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে ভিপিএন এর। কিন্তু বাস্তবে আপনি যদি নিজে এটা সার্চ দিয়ে দেখেন, যেহেতু লাইভ ক্লাস, আমি আমার অরিজিনাল আইপি অ্যাড্রেসটা এখানে দেখাতে চাচ্ছি না। আপনি যদি, আমি সাইটে লিংক দিলাম, আপনি নিজের এখানে ভিজিট করে দেখেন, আপনার আইপি অ্যাড্রেসটা এখানে কি শো করবে, আপনার লোকেশনটা এখানে শো করবে। বিষয়টা কি, যে আমি এই যে আপনার ইন্টারনেটে যে কমিউনিকেশন করছি, তথ্যটা আদান প্রদান করছি, সেটা কি একটা ঠিকানা বা সংখ্যা দিয়ে জিনিসটা প্রকাশ করা হচ্ছে। কেমন? তো ভার্সন 4 বা IPv4 বলতে যেটা বোঝাচ্ছে, এখানে দেখুন 4টা অক্টেটে বা বিটে এটা ভাগ করা থাকছে, যার কারণে জিনিসটা হচ্ছে আমাদের IPv4। এখানে আরো একটা আছে, সেটা IPv6, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো IPv4 বা এই যে আইপি অ্যাড্রেসের যে একটা বিষয়, এটা ইউনিক হয়ে থাকে আর কি। ঠিক আছে, আপনার যে ঠিকানাটা, প্রতিটা হোস্ট বা আমার বাসার যে ঠিকানা, এই ঠিকানার জন্য একটা আইপি অ্যাড্রেস নির্ধারিত করা থাকে। ঠিক আছে, আমার কারণ আমি এই একই রকম, আপনি পাশাপাশি দুইটা বিল্ডিং চিন্তা করুন, দুইটা বিল্ডিং এর বাসার হোল্ডিং নাম্বার যদি দুইটারই 8 হয়, আপনি কি পারবেন দুইটা, আপনি একটা চিঠি পাঠালেন, কার বাসায় যাচ্ছে চিঠিটা, দুইজনের বাসা সেম ঠিকানা, তখন কি একটা গন্ডগোল বা একটা অসুবিধা হয় না? তো এই সেরকমই একটা বিষয়, যা আমাদের এই যে আইপি অ্যাড্রেস বা ডিজিটাল যে একটা ঠিকানা আমাদের সেন্ড করা হচ্ছে, এটারও কি একটা ইউনিকনেসের একটা বিষয় থেকে থাকে। কেমন? টোটাল মুছে গেল একটা সমস্যা। যাই হোক, এখানে আমাদের কয়েকটা আইপি অ্যাড্রেসের কয়েকটা শ্রেণী বিভাগ মতো পাওয়া যায়, একটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 172.16.0.0, এই যে একটা রেঞ্জ, এটার আইপি অ্যাড্রেস অনেক রকম হতে পারে। ঠিক আছে, এটা বিভিন্ন হতে পারে, তবে এই যে আমি রেঞ্জটা দেখাচ্ছি 31.255.255, এই যে এটা কি স্পেশাল পারপাসের জন্য তৈরি করা, এগুলো লোকাল অ্যাড্রেস। এগুলো আপনি, এই যে আমি আপনাদের ডিএনএস লিগ টেস্টের যে একটা লিংক দিলাম, আপনি এখানে গেলে কিন্তু এই টাইপের আইপি অ্যাড্রেস কখনো কি আপনার শো করবে না। আবার এই যে আমি একটা এক্সাম্পল আপনাদের দেখেছি 10.0 এর, এই একটা এক্সাম্পল, হ্যাঁ আমি পুরোটা লিখছি না, সাপোজ এরকম যে একটা এক্সাম্পল দিয়েছি, এটাও কি আপনার লোকাল নেটওয়ার্ক। এটা ট্রান্সলেশনটা কিভাবে হয় আমি একটু পরে ব্যাখ্যা করব, ধাপে ধাপে যাই। তো আপনি যে আপাতত এতটুকু জেনে রাখুন যে এরকম 10 সিরিজের যেটা আছে, এরপর আরেকটা আছে আমাদের 192.168। হ্যাঁ, এই সিরিজের যেগুলো পাওয়া যায়, এগুলো নর্মালি হচ্ছে আমাদের লোকাল নেটওয়ার্ক বা আমার
কম্পিউটারের অভ্যন্তরীণ আইপি অ্যাড্রেস বাইরে থেকে কেউ যদি অ্যাক্সেস করতে চায়, সে কি এই আইপি অ্যাড্রেস গুলো পাবে না, সে শুধু ওই ওয়েব সার্ভারে গিয়ে যেটা দেখালাম আমার ইউনাইটেড স্টেটস এর একটা আইপি দেখাচ্ছে, সে শুধু অতটুকুই জানতে পারবে, অতটুকুই দেখতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি আমার এই ল্যাপটপটার বা আমার এই মোবাইলটার আইপি অ্যাড্রেসটা কি সেটা সহজে কি কেউ বাইরের কেউ দেখতে পারবে না। এটার অনেক রকম সুবিধা আছে। নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা যখন দেখাবো তখন আপনি আরো বুঝে যাবেন। তো এই IPv4 বা আইপি ভার্সন 4 এর যে একটা সীমাবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র 4টা অক্টেট মতো আমি করে, সরি 4টা বিট মতো করে আমি এখানে করতে পারছি। তো এটা একটা সীমাবদ্ধ, আমি খুব বেশি সংখ্যক আমি কিন্তু এখানে সংখ্যা আমি প্রডিউস করতে পারবো না। এবং একটা সময় যেটা হবে যে পৃথিবীর যেভাবে হয়, আপনি একটা বাসায় আছেন, আপনার একটা বাসাতে আপনার ল্যাপটপ, মোবাইল, আপনার স্মার্ট ওয়াচ, টিভি, হ্যাঁ সবকিছু কিন্তু এখন ইন্টারনেট কানেক্টেড। প্রতিটা ডিভাইসের জন্য একটা করে আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তো এত পরিমাণ আইপি অ্যাড্রেস ব্যবহার করার কারণে যেটা হবে, একটা সময় এই আইপি অ্যাড্রেস ফুরিয়ে যাবে, সবাইকে একটা করে ঠিকানা দেওয়া সম্ভব হবে না। তো এই রকম সমস্যাটা যাতে না হয়, এটা প্রতিরোধ করার জন্য পরবর্তীতে IPv6, আমি যেটাই মাত্রই বললাম যে এটা একটা পরবর্তী ভার্সন মতো নিয়ে আসা হয়, ঠিক আছে। যেহেতু আমাদের এই লিমিটেশনটা এটা দূর করে, কিভাবে দূর করে, IPv6 এ আসলে 128 বিট, ঠিক আছে, 6 বাইট, 6 বাইট, আসলে বিট এবং বাইটের বিষয় হচ্ছে গিয়ে 8 বিটে 1 বাইট, মেবি 8 বিটে 1 বাইট, এরকম একটা ক্যালকুলেশন হয়ে থাকে। তো যাই হোক, তো IPv6 এর আইপি অ্যাড্রেস গুলো কেমন হয়ে থাকে, এটা একটা হেক্সাডেসিমাল ফরম্যাটে হয়ে থাকে। সাপোজ আমার 211 পয়েন্ট সামথিং, না সরি, হেক্সাডেসিমালে এই জিনিসগুলো আসবে না, OD 8, ঠিক আছে। সাপোজ এরকম করে 8টা বাইট মতো আপনার একটা অ্যাড্রেস করা হবে। আমি দেখাবো একটু। তো যেটা হচ্ছে, এটা সুবিধাটা কি, বা আমি এখানে কতগুলো আসলে তৈরি করতে পারবো, 2^128 সংখ্যক আইপি অ্যাড্রেস এই আইপি ভার্সন 6 এ জেনারেট করা সম্ভব। 2^128 মানে বিষয়টা কি, 2^32 গুণন আমরা যদি এটা ক্যালকুলেট করতে চাই, 2^96, অর্থাৎ মানে বুঝতে পারছেন এটা কি বিশাল পরিমাণ একটা সংখ্যা। আইপি ভার্সন 4 এ আমাদের যে একটা ভয় ছিল যে আমাদের আইপি অ্যাড্রেসটা ফুরিয়ে যাবে, আইপি ভার্সন 6 যেটা, এখানে এসে বিষয়টা এমন হয়েছে যে বলা হয়ে থাকে যে পৃথিবীর প্রতিটা শস্যদানাকে পর্যন্তকে একটা করে আইপি অ্যাড্রেস দেয়া সম্ভব হবে আমাদের আইপি ভার্সন 6 এ। মানে হিউজ পরিমাণ, ট্রিলিয়ন পরিমাণ, তারও বেশি আপনার আইপি অ্যাড্রেস এখানে তৈরি করা সম্ভব, ঠিক আছে। ইন্টারনেট প্রোটোকলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে IPv4, আরেকটা কি আমাদের IPv6, কেমন। এটা কি আমাদের ঠিকানা একটা দেয়া আছে, আমি একটা কোথাও তথ্য পাঠাতে চাচ্ছি, তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে। এরপরে আরো একটা কনসেপ্ট আছে। একটা তো আমরা দেখেছি যে আমাদের প্যাকেট, নেটওয়ার্ক প্যাকেটে কি থাকে, আমার সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস একটা জিনিস ঠিক আছে। আমাদের মিটিং এর জুম প্রো সম্ভবত ডিঅ্যাক্টিভেট করা, আমাদের ক্লাসটা ক্লোজ হয়ে যেতে পারে, আমি আপনারা আবার সেম লিংকেই জয়েন করবেন এই ক্লাসে, কেমন। তো যেটা বলছিলাম যে আমাদের এরপরে আরেকটা কনসেপ্ট, আমি ওই যে প্যাকেট, নেটওয়ার্ক প্যাকেটে একটা দেখেছিলাম যে সেখানে আমার কি লেখা থাকছে, আমার সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, শুধু ঠিকানা লেখা থাকলেই হচ্ছে না, বা শুধু আইপি অ্যাড্রেসটা লেখা থাকলেই হচ্ছে না, কারণ আমার আইপি অ্যাড্রেস যেটা দেখাচ্ছে সেটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস। আমি একটা ওয়েবসাইটে গেলে বা ওয়েব সার্ভারে পিং করলে কি দেখালো, আমার ইউনাইটেড স্টেটস এর একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। কিন্তু শুধু আইপি অ্যাড্রেসটা এনাফ না, সুনির্দিষ্ট ভাবে আমার ডিভাইস, আমি মোবাইল যেটা ব্যবহার করছি, সুনির্দিষ্ট ভাবে আমার ওই মোবাইলটা দেখানো জরুরি। তো এটা কিভাবে হতে পারে, সেটার জন্য শুধুই আইপি অ্যাড্রেস একটা ঠিকানা হচ্ছে, এবং আরো একটা একটা সংখ্যা ব্যবহার করা হয়, সেটা কি ইউনিক ভাবে একটা ফিজিক্যাল অ্যাড্রেস মতো করা। এটা হচ্ছে কি আপনার মোবাইলের ভিতরে একদম মনে করুন ঝালাই করে বা খোদাই করে, পাথর খোদাই করে লেখাটা যেরকম হয়ে থাকে, একদম স্থায়ী করে একটা লেখা, ম্যাক অ্যাড্রেসটা কি এরকম ভাবে আপনার ডিভাইসের ইউনিক ভাবে একটা অ্যাড্রেস তৈরি করে দেয়া আছে, ঠিক আছে। এটা আপনার পুরো পৃথিবীতে ইউনিক ভাবে, আপনি আইফোন
11 ব্যবহার করছেন, আপনার ইউনিক ভাবে আপনার হাতের আইফোন 11টা কি একটা চিহ্নিত করার জন্য একটা সংখ্যা ব্যবহার করতে হয়। এটা ওই হেক্সাডেসিমাল ফরম্যাটে হয়ে থাকে। মনে করুন এটা 1A, 0B, 2233EF, সাপোজ এরকম একটা, এখানে কয়টা 1 2 3 4 5 6 এরকম 6টা বাইটে আপনার তথ্যটা কি একটা খোদাই করে আপনার ডিভাইসে দেয়া আছে, এবং এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। আপনি ডিভাইসটা হয় নষ্ট করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, তাছাড়া এটা চেঞ্জ করার কোনো ওয়ে নেই, আপনার ডিভাইসের সাথে একদম সংযুক্ত। যার কারণে এটাও একটা সিকিউরিটি কনসার্নেরও একটা বিষয় যে আপনি কোথাও হ্যাকিং এর চেষ্টা করলেন, সেখানে যদি আপনার ম্যাক অ্যাড্রেসটা জেনে ফেলা যায়, আপনাকে কি একটা তো আপনার আইপি অ্যাড্রেস পাচ্ছেই, আপনি যে হ্যাকিং এর ডাটা পাচ্ছেন, আবার ম্যাক অ্যাড্রেসও যদি পেয়ে যায়, আপনার ঠিকানা তো জানছে, আপনি কোন ডিভাইস ব্যবহার করে কাজ করেছেন সেটাও আপনার বের করে ফেলা সম্ভব। গভর্নমেন্ট অথরিটি যারা থাকে তাদের কাছে এই সকল যারা প্রডিউসার মানে অ্যাপল বা স্যামসাং এর মতো বড় বড় প্রতিষ্ঠান যারা, তাদের কি একটা কপি বা তথ্য আদান প্রদানের কিছু চুক্তিও থাকে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট যদি চায় আপনার শুধু আপনার ম্যাক অ্যাড্রেস জানে, আপনার বাকি ডিটেলসও কি তারা খুঁজে বের করে ফেলতে পারবে, ঠিক আছে। এবং আমরা নেটওয়ার্কে যে প্যাকেট পাঠাচ্ছি সেখানে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দুইটাই কিন্তু সেন্ড হয়ে থাকে। তাতে কি হয়, একদম পিন পয়েন্ট করে আপনাকে খুঁজে বের করা সম্ভব হয় যে আপনি কে আমার ইউটিউবে ভিডিওটা সার্চ করেছিল। কারণ আমার এক সেম বাসায় সেম রাউটার দিয়ে সেম ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে আমি ইউটিউবে সার্চ দিচ্ছি, একজন মনে করুন কোনো একটা হাসির ভিডিও সার্চ দিচ্ছে, আর একজন বাংলাদেশে কোনো একটা খবরের ভিডিও সার্চ দিচ্ছে, কিন্তু আলাদা আলাদা ডিভাইসে, তাই তো। তো তাদেরকে আলাদা আলাদা করে একটা ইউটিউব সার্ভার থেকে কি আপনার তথ্যটা সেন্ড করতে হচ্ছে, ঠিক আছে। তো এই কম্বিনেশনটার কারণে খুব আমরা এই যে তথ্যগুলো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে অর্গানাইজ করে আমরা পাঠাতে পারি। ভাইয়া, হ্যাঁ, আমি ঢালি বলছি, সরি ভাইয়া ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, এই ম্যাক অ্যাড্রেসটা আর আইপি অ্যাড্রেস কি চেঞ্জ করা যায় না কোনোভাবে, যারা হ্যাকিং করে, যারা হ্যাঁ রিয়েলি হ্যাঁ হ্যাঁ ওটা আমি করা আপনাদের যায়? হ্যাঁ ওগুলো আমার করা আছে, ওগুলো টেকনিক আছে, ওগুলো থ্যাংক দেখাবো ইউ। আপনাদের। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া একবার কি ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। মানে একবার কি ম্যাক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস যদি নষ্ট করে দেয়, পরে কি পুনরুদ্ধার করা সম্ভব না কোনোবারই? ম্যাক তো আপনি ওভাবে নষ্ট করতে পারবেন না বা কিছুই চেঞ্জ করতে পারবেন না ম্যাকের। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ বলুন। ম্যাক অ্যাড্রেস কি প্রত্যেকটা ডিভাইসেরই থাকে, মানে শুধু মোবাইল না, ধরেন কম্পিউটার মাদার প্রত্যেকটা প্রত্যেকটা ডিভাইসের? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে আমাদের উইন্ডোজে সিএমডি, যেটা আপনাদের স্টার্ট মেনুতে গিয়ে সিএমডি লিখে সার্চ দিলেই এই কমান্ড প্রম্পট এসে পড়বে। আপনি এখানেও আপনি একটা সার্চ দিতে পারেন, কমান্ড হচ্ছে আইপি কনফিগ, ঠিক আছে। এটা দিয়ে দেখুন আমার এখানে এই যে আমার ওয়াইফাইতে আমার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমার আইপি অ্যাড্রেস এখানে 192.168.0.106। বলেছিলাম যে এটা লোকাল নেটওয়ার্কের, এগুলো আমি অনলাইনে সার্চ দিলে আমার এটা শো করবে না, আমার পাবলিক আইপি অ্যাড্রেস, আমার আইএসপি বা আমার ইন্টারনেট প্রোভাইডার যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়ে গিয়েছে সেটা শো করবে, কিন্তু আমার বাসার ভিতরে তো লোকাল নেটওয়ার্ক, সেজন্য আমার এটা এখানে শো করছে। এবার দেখুন উপরেই আমার এই যে আইপি ভার্সন 6 এর অ্যাড্রেসটা শো করছে। এখনই সব ডিভাইসে আইপি ভার্সন 6 যে আমরা দেখতে পাবো তা না, তবে অদূর ভবিষ্যতে আস্তে আস্তে সবগুলো ডিভাইসে কি আইপি ভার্সন 6 যেটা এটা ব্যবহার হতে থাকবে। এখনকার দিনে এখনো আইপি ভার্সন 4 এর অনেক ব্যবহার হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এখনই আমরা পুরোপুরি এই নতুন আপডেটেড জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। বিষয়টা হচ্ছে গিয়ে এখনকার যে ডিভাইস গুলো বর্তমানে এখনো মার্কেটে রানিং আছে, এগুলো তো সব একবারে মার্কেট আউট করা সম্ভব না, আবার এগুলোর আইপি ভার্সন 6 এর সাথে কম্প্যাটিবল না, ঠিক আছে। আমি চাইলাম আপগ্রেড করে দিলাম, কিন্তু আমার রাউটার এটা সাপোর্ট করতে পারছে না, রাউটারের ফার্মওয়্যার যেটা বা হার্ডওয়্যার যেটা সেখানে নিতে পারছে না। যাক এই একটা কমপ্লেক্সিটির কারণে খুব সহজে আমরা এখনই আইপি ভার্সন 6 এ আপগ্রেড হতে পারছি না, তবে বেশিরভাগ জায়গায় এখনো আইপিভি আমরা পাবো। আমাদের মিটিংটা শেষ হয়ে যেতে পারে, আমরা পুনরায় আবার এই লিংকে জয়েন করব, ঠিক আছে। আরেকটা বিষয়, আপনি যদি কালি লিনাক্সে দেন তাহলে এটা কমান্ড হবে আইএফ কনফিগ, ঠিক আছে। আইএফ কনফিগ, এখানে উইন্ডোজের জন্য আইপি কনফিগ আর লিনাক্সের জন্য কমান্ড হচ্ছে আইএফ কনফিগ। এটা সার্চ দেন, আপনার ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস সব এখনই শো করবে, কেমন।
ভাইয়া একটু কথা বলি ভাইয়া। হ্যাঁ, মিটিংটা হয়তো শেষ হয়ে যেতে পারে, রিজয়েন করে আবার তারপর বলেন। হ্যাঁ, জি আমি শিফনকে একটা মেসেজ